আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির যৌথ বাহিনী। বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্ক শহরেও চালানো হয়েছে অভিযান। এতে গ্রেপ্তার ৩০ জনের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশীও। তার নাম সাব্বির আহমেদ, বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে ঝটিকা অভিযানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চলছে ব্যাপক ধরপাকড়। অভিযান শুরু হয়েছে দেশটির বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক শহরেও। নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশের স্পেশাল অপারেশন ইউনিট, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন সহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। টেক্সাস ও নিউ জার্সিতেও চলে আটক ধরপাকড়। লক্ষ্য পূরণের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। নিউ ইয়র্ক শহরের প্রতিটি সড়কের ময়লার থলিগুলোকে আমরা উঠিয়ে নেব, কারণ আমাদের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা হবে। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল 2 দিনে যুক্তরাষ্ট্রে 2000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে গ্রেপ্তার করা হয়েছে, যা বিগত বাইডেন প্রশাসনের অধীনে প্রতিদিনের গড় গ্রেপ্তারের সংখ্যার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। গেল 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। প্রশাসনিক সূত্রে জানা গেছে অন্তত 1 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও ফেরত পাঠাতে শুরু হয়েছে এই অভিযান। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডের 57,000 মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায়। ট্রাম্পের এমন দাবি ভুল প্রমাণ করেছে জরিপকারী সংস্থা পোলস্টার ভেরিয়ান। তাদের সমীক্ষা বলছে ট্রাম্পের এই প্রস্তাবের বিরোধী দ্বীপটির 85% মানুষ। ডেনমার্কের একটি পত্রিকার অনুরোধে সম্প্রতি এই সমীক্ষা চালায় পোলস্টার ভেরিয়ান। এদিকে গ্রিনল্যান্ডের সুরক্ষায় নতুন করে নড়ে চড়ে বসেছে ডেনমার্ক সরকার। অঞ্চলটিতে জোরদার করা হয়েছে সামরিক উপস্থিতিও। উত্তর আমেরিকার উত্তর পূর্বে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। বিস্তীর্ণ বরফাচ্ছাদিত ভূমির নিচে লুকিয়ে রয়েছে মূল্যবান খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দ্বীপটি দখলে একের পর এক হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও জানান তিনি। ট্রাম্প দাবি করেন ভূরাজনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। শুধু তাই নয়, গ্রিনল্যান্ডের 57,000 মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন অলীক ভাবনা যাচাইয়ে মাঠে নামে সমীক্ষা সংস্থা পোলস্টার ভেরিয়ান। ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে এই সমীক্ষা বলছে গ্রিনল্যান্ডের 85% মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। বিপরীতে 6% মানুষ চান যুক্তরাষ্ট্রের অংশ হতে, আর 9% এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ডেনমার্কের একটি পত্রিকার অনুরোধে এই সমীক্ষা চালায় পোলস্টার ভেরিয়ান। এর আগে 2019 সালে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ জানিয়েছিলেন ট্রাম্প। এই আগ্রহের পেছনে অর্থনৈতিক নিরাপত্তাকে মূল কারণ ভাবা হলেও রয়েছে সামরিক উদ্দেশ্য, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। গ্রিনল্যান্ডে ব্যবসা বাণিজ্য উন্মুক্ত হলেও দীর্ঘমেয়াদে কোনো সুফল আশা করা যাবে না সেখানে। এজন্য দ্বীপটির পুরোপুরি নিয়ন্ত্রণ থাকা জরুরি। সামরিকভাবেও নানা চিন্তা ভাবনার জায়গা রয়েছে সেখানে। ডেনমার্কের অংশ হলেও 2009 সাল থেকেই স্বায়ত্তশাসন চালু রয়েছে গ্রিনল্যান্ডে। বলা হয় গণভোটের মাধ্যমে তারা স্বাধীনতার কথাও ভাবতে পারে। তবে ট্রাম্পের এমন কর্মকাণ্ডের পর অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করেছে ডেনমার্ক সরকার। আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারে সোমবার প্রায় $2 বিলিয়ন সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি। গ্রিনল্যান্ডের সুরক্ষায় ইউরোপীয় মিত্রদের সাথেও বৈঠক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। মিলা খন্দকার, চ্যানেল 24। 21 আরোহী নিয়ে দক্ষিণ সুদানে বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী বিমানেতে প্রাণ গেছে 20 জনেরই। বুধবার সকাল 10:30টায় উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটি থেকে রাজধানী জুবার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। 500 মিটার দূরে যেতেই বিধ্বস্ত হয় সেটি।
মুহূর্তে প্রাণ যায় পাইলট সহ 18 জনের। ঘটনাস্থল থেকে 3 জনকে জীবিত উদ্ধার করা হলেও পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 2 জন। স্থানীয় গণমাধ্যম বলছে নিহতরা সবাই স্থানীয় তেল ক্ষেত্রে কাজ করতেন, যাদের মধ্যে 2 চীনা নাগরিক ও 1 ভারতীয় রয়েছেন। বিমান ধসের কারণ নিয়ে এখনও আসেনি সরকারি কোনো বিবৃতি। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ভারতের উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদদলিত হয়ে প্রাণ গেছে অন্তত 40 জনের, আহত শতাধিক। বুধবার মধ্যরাতে প্রয়াগরাজ শহরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শোক জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনা ও ভিআইপি কালচারকে দোষছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মহাকুম্ভের প্রাঙ্গণে এলোমেলো পড়ে আছে পুণ্যার্থীদের পোশাক, জুতা, ব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেণীতে পুণ্যস্নানে এসে প্রচণ্ড ভিড়ের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। কে কত দ্রুত ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করবেন তা নিয়েই ব্যস্ত সবাই। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অনেকেই পড়ে যান মাটিতে। মুহূর্তেই কোটি কোটি পুণ্যার্থীর সমাগম পরিণত হয় মৃত্যু ফাঁদে, প্রাণ যায় বেশ কয়েকজনের। এ সময় ভিড়ের চাপে অনেকেই নিরাপদে সরে যেতে পার হওয়ার চেষ্টা করছিলেন তারের বেষ্টনী। 13 জানুয়ারি থেকে চলা 6 সপ্তাহের মহাকুম্ভ মেলায় সবচেয়ে শুভ দিন উপলক্ষে মঙ্গলবার গঙ্গা স্নানের জন্য বিভিন্ন প্রান্ত থেকে ত্রিবেণীতে জড়ো হন কয়েক কোটি মানুষ। তবে এত মানুষকে একসঙ্গে সামাল দেওয়ার মতো ব্যবস্থাপনার অভাবে ঘটে যায় পদদলনের মতো দুর্ঘটনা, যাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অনেক মানুষকে। মহাকুম্ভ মেলার মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে রাজ্য সরকারের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জানান, প্রশাসন শুধু ভিআইপিদের চলাচলের বিষয়টি মাথায় রেখেছে, সাধারণ মানুষের কথা ভাবেনি। বিপুল মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপের ঘাটতি ছিল বলেও ছোড়েন অভিযোগের তীর। এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুম্ভ মেলায় হওয়া দুর্ঘটনা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। जो घायल हैं, गंभीर रूप से घायल हैं, उनके उपचार की तत्परता के साथ व्यवस्था भी की गई है। उन सबके सकुशल स्वस्थ होने की भी हम कामना करते हैं। দুর্ঘটনার পর সাময়িকভাবে বিভিন্ন ঘাটে স্নান কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। পাশাপাশি বিভিন্ন আখড়ার সাধুদের জন্য স্নানের নির্ধারিত সময় বাতিল করা হয়। রাখি জেসমিন, চ্যানেল 24। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গেল 2 দিনে নেতজারিম থেকে উত্তর গাজায় ফিরেছেন 5 লাখ ফিলিস্তিনি। তবে নিজ ভূমে এসে আগের সেই বাড়ি দেখার সৌভাগ্য হচ্ছে না অনেকেরই। ধ্বংসস্তূপে পরিণত বাড়িতেই আশ্রয়ের চেষ্টা করছেন গাজাবাসী। ভেঙে যাওয়া ঘরকে থাকার উপযোগী করে তোলা এখন নতুন চ্যালেঞ্জে বাস্তুচ্যুত এসব মানুষের কাছে। প্রায় 1.5 বছর পর উত্তর গাজায় ফিরে স্বজনদের জীবিত দেখে অনেকেই হয়ে পড়েছেন আবেগাপ্লুত। এদিকে পশ্চিম তীরের তুলকারেম ও জেনিন সহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের হয়রানি করছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযানে তুলকারেমে 1000 মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। আশ্রয়হীন ফিলিস্তিনিরা একটু থাকার জায়গা খুঁজছেন মসজিদ ও কমিউনিটি সেন্টারের মতো স্থানে। আফগানিস্তানে ঘরে ঢুকে একই পরিবারের 10 জনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ছিলেন বলে জানা গেছে। পরবর্তী 3-4 দিনের মধ্যে যমজ সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল সেই নারীর। স্থানীয় গণমাধ্যম বলছে, মঙ্গলবার খোস্ত প্রদেশে আলিশার এজলায় বুখানি গ্রামে ঘটে এই ঘটনা। অঞ্চলটিতে অল্প কিছুদিন আগেই থাকতে আসে পরিবারটি। 11 সদস্যের এই পরিবার ভয়াবহ হত্যাযজ্ঞের পর জীবিত উদ্ধার করা হয়েছে এক শিশুকে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও প্রকাশ করা হয়নি তাদের নাম পরিচয়। জানা যায়নি এই হামলার কারণও।
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 15 প্রবাসী, যাদের মধ্যে 9 ভারতীয় রয়েছেন। বাকি 6 জনের মধ্যে নেপাল ও ঘানার নাগরিক ছিলেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এছাড়া আরও 11 শ্রমিক আহত হয়েছেন বলেও জানা গেছে। বুধবার এক বিবৃতিতে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জেদ্দায় নিয়োজিত ভারতীয় দূতাবাস। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে জিজান প্রদেশে ঘটে এই দুর্ঘটনা। সেখানকার ওয়াদি বিন হাসবাল এলাকায় বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন 26 শ্রমিক। পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের মাধ্যমে ভিডিও বার্তা দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আগামী দিনে দুদেশের সম্পর্ক ইতিহাসের সঠিক পথ ধরে এগিয়ে যাবে। এই অভিন্ন আনন্দের মুহূর্তে আমরা নতুন বছরের আশা, আনন্দ ও সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দুদেশের নিবিড় সম্পর্ককে সামনে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করতে পারি। আমি আশা করি নতুন বছরে অবকাঠামো, বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও আর্থসামাজিক খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে এবং আগামী দিনে আমরা যৌথভাবে আরও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হব। চীনের এআই এর কাছে অবশেষে ধাক্কা খেল মার্কিন অর্থনীতি ও ব্যবসা। বেইজিংয়ের নতুন আবিষ্কার ডিপসেক এআই বদলে দিয়েছে সকল চাহিদা। কম খরচে সকলের জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তা এরই মধ্যে পুঁজিবাজারে মার্কিন প্রতিষ্ঠানের অবস্থান নড়বড়ে করে দিয়েছে। বাজার থেকে হারিয়ে গেছে কয়েকশো বিলিয়ন ডলার। DeepSeek AI from a Chinese company should be a wake-up call for শুল্কের চাপে নয়, বরং চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ মার্কিন নতুন প্রেসিডেন্টের। যে শুল্কে পৃথিবী কাঁপিয়ে দিবেন বলে দাম্ভিকতা দেখিয়েছেন, সেখানে বুড়ো আঙুল দেখিয়ে চীনা বুদ্ধির কাছে হার মেনেছে ওয়াশিংটন। বলছি চীনা আবিষ্কার ডিপসিকের কথা। চ্যাটজিপিটি, জেমিনির মতো নানা বিষয়কে পেছনে ফেলে এবার আলোচনার তুঙ্গে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল। আধুনিক এই এআই মডেল তৈরি করেছে প্রকৌশলী লিয়াং ওয়েনফেন, যাতে খরচ হয়েছে মাত্র $6 মিলিয়ন, যা মেটার এআই উদ্ভাবনীর চেয়ে 10 গুণ কম। সাশ্রয়ী মূল্যের মাত্র 2000 এনভিডিয়া চিপ দিয়ে তৈরি হলেও উদ্ভাবনী এই প্রযুক্তি ব্যবহার করা যাবে কম খরচে। ওপেন সোর্স কোডের কারণে যে কোনো ডেভেলপার নিজের ইচ্ছে মতো ডিপসিক নিয়ে কাজ করতে পারবে। ডিপসিকের প্রভাবে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। প্রাথমিক তথ্য অনুযায়ী S&P 500 সূচক কমেছে প্রায় 1.5% বা 88 পয়েন্ট, নাসদাকে 607। তথ্য বলছে এরই মাঝে ওয়াল স্ট্রিটে এনভিডিয়া হারিয়েছে কয়েকশো বিলিয়ন ডলার। শেয়ার বাজারের এমন নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতেও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।